দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা করি, ছবিটা আঁকি, তাহলে কি হবে? যেমন এখানে দেখাচ্ছে মেইনলি একটা সূর্যমুখীর কাণ্ড। আমরা মেইনলি এটা সূর্যমুখীর কাণ্ড যদি দেখি, তাহলে কি থাকবে? এটা 271। কার খাতায় নাই দেখি? আমি শুধু দেখতে চাই যে কার খাতায় নাই। ছবি আঁকতে হবে। আপনার আগে আমরা একটু আচ্ছা কিনা বইয়ের মধ্যে দিয়ে এগুলো দিয়ে দিতে ডাবল করে দিছে, আপনি মাত্র একটা করে দিছেন। আরে দেন না, মূল রং দিছি। কাণ্ড রং, হ্যাঁ কাণ্ড রং দিলাম। সমস্যা কি? দিলাম সই করব সবচেয়ে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ওদের ছুটি হয়েছে? ওদের ছুটি হয়েছে? আসসালামু আলাইকুম। জি, ওদের ছুটি হয়েছে? ছুটি হয়েছে?
তাহলে এটা হচ্ছে একটা সূর্যমুখী কাণ্ড। আমি যদি কেটে ফেলি তাহলে এরকম দেখা যাবে। তাহলে সবার বাইরে কি থাকবে? কাণ্ডরোম থাকবে। কাণ্ড যেহেতু তার একটা কাণ্ডরোম থাকবে, কাণ্ডরোম। তারপরে কি থাকবে? কর্টাক্স থাকবে, হ্যাঁ, কিউটিকল থাকবে। কাণ্ডরোম, তারপরে থাকবে কিউটিকল, বহির্ত্বক। কিউটিকলে একটা পুরো আস্তরণ থাকবে। কিউটিকলটা একটু মোটা করে দেই, তাহলে সুবিধা হবে বুঝতে। যদি এই আবরণটা একটু মোটা করে দিই, তাহলে কিউটিকলের একটা আবরণ থাকবে। কিউটিকল, এটা হবে বহিঃস্তর। তারপরে কি থাকবে? বহিঃস্তরের পরে কি আছে? তারপর হচ্ছে অধোদক আছে, এর মধ্যে আবার অধোদক থাকবে। অধোদক কেন থাকবে? এটা যেহেতু কাণ্ড, এর মধ্যে অবশ্যই অধোদক থাকবে। অধোদকের পর সাধারণ কর্টেক্স। মাঝখানে কিন্তু ফাঁকা নাই, মনে হতে পারে এখানে ফাঁকা জায়গা, এটা কিন্তু ফাঁকা নাই। এখানে কিন্তু বিভিন্ন টিস্যু আছে। এখানে মাঝখানে কিন্তু ফাঁকা থাকার কোনো সুযোগ নেই, কর্টেক্স আছে। কর্টেক্স, এটা হচ্ছে সাধারণ কর্টেক্স, জেনারেল কর্টেক্স, সাধারণ কর্টেক্স। তারপরে কি থাকবো? অন্ততক থাকবে না? তারপরে থাকবে অন্ততক, তারপরে অন্ততক আছে। দিস ইজ অন্ততক, ইনার মেমব্রেন, অন্ততক। তারপরে কি আছে? অন্ততকের ভেতরে আছে পরিচক্র, এক স্তর বিশিষ্ট পরিচক্র আছে। অবশ্য এই নিচের দিকে এক স্তর বিশিষ্ট পরিচক্র আছে। পরিচক্র, অন্ততকের নিচে কি থাকে? পরিচক্র থাকে না? পরিচক্র, পরিচক্র। তারপরে কি থাকে? ভাস্কুলার বান্ডল থাকে, তাই না? তারপর থাকবে ফ্লোয়েম, তারপরে জাইলেম। জাইলেম এবং ফ্লোয়েম থাকবে। প্রথমে থাকবে ফ্লোয়েম, পরে জাইলেম। তাহলে এটা কোন ধরনের হবে? সংযুক্ত, তাই না? আর মাঝখানে ক্যাম্বিয়াম আছে। হ্যাঁ, মাঝখানে ক্যাম্বিয়াম আছে, তাহলে কি হবে? মুক্ত হবে। মাঝখানে ক্যাম্বিয়াম, মাঝখানে যদি ক্যাম্বিয়াম আছে তাহলে বলবো এটা মুক্ত। তাহলে কি বলে? জাইলেম, ফ্লোয়েম, মাঝখানে আছে ক্যাম্বিয়াম, তাহলে এটা হবে মুক্ত, সংযুক্ত, মুক্ত ভাস্কুলার বান্ডল। আর এদের মজ্জা রশ্মি, মজ্জা গহ্বরটা একটু বড় থাকবে, মজ্জা গহ্বরটা থাকবে। মজ্জা রশ্মি, এখানে আসলে আমরা লিখি নেই কিছু, কিন্তু এদের মধ্যে কিন্তু টিস্যুগুলো আছে। এখানে কিন্তু মজ্জা রশ্মি আছে, এই সাইড বরাবর মজ্জা রশ্মি, আর মাঝখানে থাকবে মজ্জা। কিন্তু কি থাকে? মজ্জা থাকে, মাঝখানে বরাবর থাকবে মজ্জা, আর এই সাইড বরাবর থাকবে মজ্জা রশ্মি। নরসিং কি লাস্ট ক্লাসে আসছিল তোমরা, না? পরীক্ষা দেন এখন, আজকে তো দেওয়ার কথা। হ্যাঁ, মজ্জা, মাঝখানে মজ্জা, আর কে জানো? ওই জোড়া দিয়ে দেন, আর ওই জোড়া, ঠিক আছে, পরীক্ষাটা দিয়ে দেন। তাহলে মজ্জা, মাঝখানে হচ্ছে মজ্জা, আর সাইড বরাবর হচ্ছে মজ্জা রশ্মি। ওকে, পরীক্ষা যে দিবে না বাসা ফোন যাবে শিওর, পরীক্ষার বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আচ্ছা, তাহলে লেখেন 1 নাম্বার,
লেখেন বহিতক কিউটিকল ও বহুকোষী রোমযুক্ত। এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন লিখছেন, ব্র্যাকেটে লেখেন সূর্যমুখী, উপরে লেখেন সূর্যমুখী। দ্বিবীজপত্রী যেটা বললাম এটা মূলত সূর্যমুখী। তাহলে 1 নম্বর লেখেন বহিত্বকে কিউটিকল এবং কাণ্ডরোম আছে, কিউটিকল এবং কাণ্ডরোম রয়েছে আছে। অধোতক একাধিক সারি কোলেন কাইমা কোষে গঠিত। 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 সাধারণ কর্টেক্স বহুসারি কোষ নিয়ে গঠিত। সাধারণ কর্টেক্স বহুসারি কোষ নিয়ে গঠিত। সাধারণ কর্টেক্স বহুসারি কোষ নিয়ে গঠিত। অন্ততক এক সারি কোষ নিয়ে গঠিত। সাধারণ কর্টেক্স বহুসারি কোষ নিয়ে গঠিত, অন্ততক এক সারি কোষ নিয়ে গঠিত। অন্ততক একাধিক এক সারি কোষ নিয়ে গঠিত। অন্ততক এক সারি কোষ নিয়ে গঠিত। পরিচক্র একাধিক সারি কোষ নিয়ে গঠিত। পরিচক্র একাধিক সারি কোষ নিয়ে গঠিত। তারপর হচ্ছে পরিবহন টিস্যু গুচ্ছ চক্রাকারে সজ্জিত। পরিবহন টিস্যু গুচ্ছ চক্রাকারে সজ্জিত। দাঁড়িয়ে লেখেন ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল কেমন হবে লেখেন তো সবাই দেখি। ভাস্কুলার বান্ডেল কেমন? সংযুক্ত সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। যেহেতু এটা কাণ্ড তাহলে কি হবে? এক্সার্ট হবে না ইনডার্ট হবে? হ্যাঁ, কাণ্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে মেটাজাইলেম কি হবে? বাইরের দিকে থাকবে, ইনডার্ট হবে। তাহলে লেখেন যে জাইলেম মেটাজাইলেম বাইরে এবং প্রোটোজাইলেম ভেতরে থাকে, ভেতরের দিকে থাকে। মেটাজাইলেম বাইরে, প্রোটোজাইলেম ভেতরের দিকে থাকে। আর এই যে এটা তো আসলে কি ডাকলাম? ফ্লোয়েম। জাইলেমগুলো যেগুলো থাকবে, আচ্ছা জাইলেম ডাকে দিই। আমরা তো ছবি আঁকার মতো মাখছি। মেটাজাইলেম হচ্ছে মোটা মোটা থাকে, তাই না? তাহলে ওরা থাকবে বাইরের দিকে, বাইরের গুলা মোটা মোটা। এরকম করে দিতে হবে। বুঝছেন নি? বুঝতে পারছেন? এই যে মেটাজাইলেম হচ্ছে বাইরের দিকে থাকবে, প্রোটোজাইলেম ভেতর দিকে থাকবে। মেটাজাইলেম গুলো বাইরের দিকে, বুঝা গেছে তো না? আর লাস্টে হচ্ছে কেন্দ্রের মজ্জা অবস্থিত, দুটি বান্ডেলের মাঝখানে মজ্জা রশ্মি অবস্থিত। মজ্জা রশ্মির মধ্যে লেখেন। আসসালামু আলাইকুম। জহুরুল ইসলাম স্যার বলছেন? জি জি জি।
স্যার হচ্ছে ইরফান মুনতাজের প্রাইভেট কি ছুটি হয়েছে? জি জি জি, ওদের ছুটি হয়েছে 7-8 মিনিট হয়েছে। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। 7-8 মিনিট। 8-9-10 মিনিট হয়েছে। কি বললাম যেন? তাহলে এদের কি বললাম? মজ্জা মজ্জা রশ্মি, মজ্জা মজ্জা রশ্মি লিখছেন, লেখেন যে কেন্দ্রে মজ্জা অবস্থিত এবং দুই বান্ডেলের মাঝখানে মজ্জা রশ্মি অবস্থিত। কেন্দ্রের মাঝখানে মজ্জা অবস্থিত, কেন্দ্রের মাঝখানে মজ্জা, এই যে কেন্দ্রের মাঝখানে কেন্দ্রে মজ্জা অবস্থিত এবং কেন্দ্রে মজ্জা অবস্থিত এবং ভাস্কুলার বান্ডেলের দুই বান্ডেলের মাঝখানে মজ্জা রশ্মি অবস্থিত। কেন্দ্রে মজ্জা এবং দুই ভাস্কুলার বান্ডেলের মাঝখানে মজ্জা রশ্মি অবস্থিত। তাহলে আমাদের তো এই চ্যাপ্টারটা হয়ে গেল, অনেক মজা তাই না? আচ্ছা, এই চ্যাপ্টারটা একবার 10 মিনিটে রিক্যাপিচুলেশন করি, ইম্পর্টেন্ট জিনিসগুলো রিক্যাপিচুলেশন করবো, আর নতুন চ্যাপ্টার ধরবো না, নেক্সট ক্লাসের নতুন চ্যাপ্টার ধরবো। আজকে করে না, আমরা যে ওই দিন করবো না, তারপর আমাদের যে প্রবলেমগুলো ওইগুলো আপনারা আজকে একসাথে মানে আমরা আরেকবার আজকে কি আজকে নতুন চ্যাপ্টার নতুন চ্যাপ্টার ধরবো? কোনটা বলেন? ওই যেটা জেনেটিক্স নবম, কোনটা? নবম তাই শুরু করলে তো শেষ হতো না, অনেক বড়। আর 11 নাম্বারটা শুরু করি, এটা পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। আর কি হয় 11 নাম্বারটাতে পরীক্ষাতে আসে এবং সহজ, 9-10-এ পড়ে আসছে, যেটা 9-10-এ পড়ছি ওইগুলাই, এটা বেশি নাই। কিছু টপিক একটু নতুন আছে, বাট ওই আগেরগুলাই শুধু এক্সপ্লানেশন আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করি আমরা আজকে। তাহলে এখন যেটা করবো সেটা হচ্ছে বায়োটেকনোলজি। পরীক্ষা আসছে হু ইজ দ্য ফাদার অফ টিস্যু কালচার, 2015 সালে মেডিকেল আসছে। বলে তো দেখি। হ্যাভারল্যান্ড, গডফ্রি হ্যাভারল্যান্ড ইজ কল্ড দ্য ফাদার অফ টিস্যু কালচার। আচ্ছা যাই হোক, এটা পরের কথা। আমরা ফার্স্টে আমরা পড়ি নেই বায়োটেকনোলজি কথাটা সর্বপ্রথম ব্যবহার করছে কে? বিজ্ঞানী কার্ল এরিকি। 1919 সালে সে মেনলি ছিল হাঙ্গেরি কৃষি প্রকৌশলী বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ছিল। কার্ল এরিকি সে সর্বপ্রথম বায়োটেকনোলজি সর্বপ্রথম ব্যবহার করছে। আর বায়োটেকনোলজি বলতে কী বোঝায়? এটা হচ্ছে একটা বিশাল কথা। বায়োটেকনোলজি, বায়ো মানে জীবীয়, টেকনোলজি মানে প্রযুক্তি, মানে যাদের জীবন আছে তাদের উপর যদি কোনো প্রযুক্তি অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, দিস ইজ কল্ড বায়োটেকনোলজি। তাহলে এটার আসলে অনেক ব্যাপ্তি, অনেক বেশি, অনেক ভাস্ট এর বিষয়ে আসবে। তাহলে বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু যদিও আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু আমাদের ভার্সিটিগুলোতে একই সাবজেক্ট বা একই ডিপার্টমেন্টে পড়ানো হয়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা আছে কিন্তু প্রত্যেক ভার্সিটিতে, সায়েন্স টেকনোলজি প্লাস সব ভার্সিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামক একটা ডিপার্টমেন্ট আছে। এইটা কিন্তু তাদের তো অনেক কাজ আছে। তাদের কাজ হচ্ছে আমরা করবো, এখানে সবই তো তাদের কাজ নিয়ে লেখা, তাদের অনেক কাজ আছে। এবং সবচেয়ে পটেনশিয়াল একটা মানে সাবজেক্ট বলতে গেলে, পটেনশিয়াল সাবজেক্ট কেন? কারণ এই যে মানুষের যে লিউকেমিয়া হয়, ব্লাড ক্যান্সার হয়, অনেক ডিজিজ আছে, জেনেটিক ডিজিজ হয়, এগুলা কিন্তু এই জেনেটিক থেরাপি দিতে পারলে বা জিন থেরাপি যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে হয়তো বা কিউর করতে পারে। এমনিতে ওষুধ খেয়ে লাভ নেই।
ওষুধ খেলে হয়তো কমানো যেতে পারে, কিন্তু একদম কিউর করা যাবে না। কারো ক্যান্সার হয়েছে হয়তো বা এটা আবার ক্যান্সারের টাইপের উপর ডিপেন্ড করে, কিন্তু ক্যান্সার যে হয় এটা জিনগত চেঞ্জের কারণে হয়, জিনগত মিউটেশন হয়ে যায়, যার জন্য ক্যান্সার হয়। যাই হোক, এটা একটা পটেনশিয়াল একটা সাবজেক্ট, আর এটা সব ভার্সিটিতে ম্যাক্সিমাম আছে এবং কোশ্চেন আসবেই, মানে কোশ্চেন আসবে, আমাদের মেডিকেল সায়েন্সে ওগুলো লাগে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা পড়ি যে বায়োটেকনোলজি আসলে এটার উৎপত্তি হয়েছে অনেক আগে থেকে। উত্তম ব্যাকটেরিয়া প্রকরণ নির্ধারণ থেকে শুরু করে, মানুষ তো দই তৈরি করতো অনেক আগে থেকে, তাই না? তৈরি করা থেকে শুরু করে, বাবার মানুষ করে রাখতো খাবারটা প্রিজার্ভ করে রাখতো, সোডিয়াম ক্লোরাইড দিয়ে করে রাখতো, তাই না? আবার অ্যালকোহল তৈরি করতো। অ্যালকোহল কিন্তু অনেক আগে, প্রাচীন যুগ থেকে মানুষ অ্যালকোহল খায়, ঠিক আছে? তো এগুলা তৈরি করা কিন্তু সব বায়োটেকনোলজিরই অন্তর্গত, কিন্তু মানুষ না জেনে করতো, কিন্তু এগুলো সব এখন বায়োটেকনোলজির অন্তর্গত আছে। স্কোপ অফ বায়োটেকনোলজি, আসলে বায়োটেকনোলজির ব্যাপ্তি কোন কোন জায়গায়, মানে কোন কোন বিষয় বায়োটেকনোলজির অন্তর্গত হবে। যেমন কিছু আছে ব্লু বায়োটেকনোলজি কাকে বলে, যেটা হচ্ছে জলীয় বা সামুদ্রিক যে বায়োটেকনোলজি, দিস ইজ সমুদ্রের যে জীব আছে তাদের নিয়ে যে প্রযুক্তি, দিস ইজ কল বায়োটেকনোলজি। আর গ্রিন বায়োটেকনোলজি কোনটা, যেগুলো কৃষিক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লিকেবল করবো। যে নতুন করে একটা ধান আবিষ্কার করলাম, যেই ধান খাইলে মানুষের আর গলগণ্ড হবে না, আয়রনের সমস্যা হবে না, প্লাস ভিটামিন এর অভাব পূরণ হবে। তাহলে এটা কোন দিকে গেল? এটা এগ্রিকালচারের দিকে চলে যাচ্ছে, তাই না? এটা সম্ভব, অলরেডি করে ফেলছে। তো এটা হবে গ্রিন বায়োটেকনোলজি। আর ব্লু বায়োটেকনোলজি কোনটা? এমন একটা প্রসেসে করলাম, যে প্রসেসে কি হইলো, কিছু শৈবাল তৈরি করলাম, যে শৈবালগুলা কি করবে, যে শৈবালগুলা লাইট ইমিট করবে রাত্রেবেলায়, সাপোজ রাত্রেবেলায় লাইট একটু মানে হবে, উজ্জ্বল হবে, জ্বলজ্বল করবে, এবং ওই জায়গার মধ্যে যদি জ্বলজ্বল করে তাহলে তার আশেপাশে মাছ বেশি থাকবে। কেন? কারণ মাছগুলো শৈবালগুলোকে খায়, তাই না? ওরা যখন খাইতে আসবে মাছ আশেপাশে থাকবে, এবং সেক্ষেত্রে মাছের পরিমাণ বা আমরা স্যাটেলাইট থেকে উপর দিয়ে ধরতে পারবো যে কোথায় মাছ বেশি আছে বা ইটি আছে, এরকম করে করা যায়। অথবা দূরে থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই সকল জায়গার মধ্যে আছে। তো এভাবে করা যাচ্ছে, এগুলো সব হচ্ছে, এটা হয়ে যাবে তাহলে ব্লু বায়োটেকনোলজি। আমার হচ্ছে রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি কোনটা? চিকিৎসা ক্ষেত্রে যেটা করা হয়, দিস কল রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। হ্যাঁ, যুদ্ধের ক্ষেত্রে তোমার এখন মানুষ মারা দরকার নাই, শুধু একটা করোনা ভাইরাস ছেড়ে দিব, সব মরে সাইজ। কিছু আছে অ্যানথ্রাক্স, তারপরে কিছু আছে এদেরকে বলা হয় বায়োলজিক্যাল ওয়েপন বলে, কারণ এগুলা মানুষ মারার জন্য উপর থেকে শুধু কি করব, ড্রোন তো আবার শব্দ হয় না, কিছু মানুষ বুঝবই না, উপর থেকে পুরা এলাকার মধ্যে আমি এই ভাইরাসটা একদম ছড়াই দিয়ে দিই, শেষ, সব খতম। বাসায় পরের দিন মরে থাকবো সবাই, বাসার মধ্যে উল্টা জিত হয়ে মরে থাকবো। জীব প্রযুক্তি কাকে বলে পড়বো, যে জীবন্ত উদ্ভিদ, প্রাণী অথবা অণুজীব অথবা এদের অংশ বিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব, দ্রব্য উৎপাদন প্রয়োগকৃত প্রযুক্তিকে বলা হয় জীব প্রযুক্তি। মানে মূল কথা হচ্ছে যে আমরা কোনো একটা উদ্ভিদ অথবা প্রাণী অথবা কোনো অণুজীব নেব, ব্যাকটেরিয়া, এটাকে আমরা চেঞ্জ করব, মডিফাই করে এমন একটা জিনিস তৈরি করব যেটা মানুষের কল্যাণ হবে। আর এতে যেই প্রযুক্তি ব্যবহার করবো, দিস ইজ কল্ড বায়োটেকনোলজি। কথা বুঝছেন তো? কথা বুঝেন নাই? মানে মানুষের কোনো একটা অংশ নিলাম, যেমন মানুষের ইনসুলিন তৈরি করার জন্য একটা অংশ নিলাম, যেটাকে আমি ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে লালন পালন করে টেকনোলজি ব্যবহার করে এখান থেকে ইনসুলিন তৈরি করলাম। তাহলে মানুষের সুবিধা হলো না অসুবিধা হবে? সুবিধা হলো, ডায়াবেটিসের কাজ করবে। তাহলে এই টেকনোলজিকে বলা হয় বায়োটেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে মানুষের অথবা উদ্ভিদের অথবা প্রাণীর কোনো একটা নির্দিষ্ট অংশ ব্যবহার করে মানবতার কল্যাণের জন্য কোনো পদার্থ তৈরি করা অথবা কোনো উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো কিছু তৈরি করা, দিস ইজ বায়োটেকনোলজি। কথা বুঝে নাই? এখন মনে করেন যে আগে জোনাকি মিটমিট করে, তাই না? জোনাকি যে মিটমিট করে, কেন করে? কারণ তার মাঝখানে একটা
লুসিফেরিন এনজাইম থাকে। লুসিফেরিন নামক একটা এনজাইম, এই এনজাইমটা কি করে, এই লুসিফেরিন এনজাইমের জন্য এনজাইমের সাহায্যে ওরা অক্সিজেন লুসিফেরিন এনজাইমের সাথে যখন রিয়াকশন করে তখন এখান থেকে এটিপি তৈরি হয়, আলো তৈরি হয়। এবার জোনাকি যখন মিটমিট করে তখন কিন্তু শুধু যখন অক্সিজেন নেয় তখন মিটমিট বেশি করে, যখন ছাড়ে তখন মিটমিট করে না, কিন্তু কম পরিমাণ করে। দ্যাট মিনস হ্যাঁ, লুসিফেরিন এনজাইমের জন্য এটা হচ্ছে। এটা আসবে নেক্সট, আমি দাগিয়ে দেবো, সমস্যা নাই, লেখার দরকার নেই, আছে। কিন্তু কথা হইলো আমরা কি করছি, বায়োটেকনোলজি ব্যবহার করে ওইখান থেকে একটা জিন নিয়ে নিছি, যে জিনটা এই লুসিফেরিন তৈরি করে। কই থেকে নিচ্ছি? জোনাকি থেকে নিয়ে আমরা এটা বিভিন্ন সৌন্দর্য বর্ধনের যে গাছ আছে, আমরা বেলকুনিতে যে গাছগুলো লাগি, ওই গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন রাত্রে এরা চলে, রাত্রে মিটমিট করে না, কিন্তু একটু মানে একটু ইয়ে থাকে, ডিম লাইটের মতো থাকে, এরকম হয়। এরকম অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু বায়োটেকনোলজির মাধ্যমে হচ্ছে, তাই না? তাহলে এই জিনিসটা এখানে বলছে যে মানুষের কল্যাণ করতে পারবে এরকম, যেমন ইন্টারফেরন, এই যে করোনাতে ব্যবহার করে ইন্টারফেরন, অ্যান্টিভাইরাল ড্রাগ। পরীক্ষায় আসছে 2021 সালে মেডিকেলে এবছর, যে কোনটি ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাহত করে, কোন ওষুধ? ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে খুব ভালো একটা ওষুধ, যেটা ভাইরাসের আক্রমণে আমরা দেহের মধ্যে দিয়ে দিই। তো এই ইন্টারফেরন তো আমি নিজে বানাইতে পারবো না, তো এটা আমাকে বানাইতে হবে বায়োটেকনোলজির মাধ্যমে। বায়োটেকনোলজির মাধ্যমে এটা ইন্টারফেরন তৈরি করতে পারি এবং এটা থেকে মানুষের ভাইরাস থেকে রক্ষা করা যায়, অথবা ভাইরাস হইলেও কিউর করা যায়। তাহলে দেখেন অনেক অবদান আছে, গুরুত্ব অনেক বেশি। জিন প্রযুক্তি মানে কি তা কইতাম, এটা আসলে ভাস্ট। এই যে বায়োটেকনোলজি, এটার ব্যবহার ভাইরাসের ক্ষেত্রে আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মডিফাই করে। আচ্ছা, কি বলেন, মালয়েশিয়াতে ওই যে একটা প্রতিবেদন দেখলাম, মালয়েশিয়াতে ওরা কিন্তু ইয়ে করে, আমাদের মতো কয়েল ব্যবহার করে না। ওরা কয়েল না ব্যবহার করে ওরা মানে কি বলে, ওরা বায়োটেকনোলজির মাধ্যমে মশাটাকে মডিফাই করে ফেলছে, জিনগত মডিফাই করে ফেলছে, মডিফাই করছে, ল্যাবের মধ্যে করছে, জেনেটিক টেকনোলজি ব্যবহার করে করছে, এবং সেখানে এবং এদের সংখ্যা বৃদ্ধি করাইছে। মানে টেকনোলজির মাধ্যমে জিনগত মডিফাই করে এমন একটা মশার জাত তৈরি করছে, যেই মশাটা ওরা যখন অন্য কোনো মশার সাথে, ওদের হচ্ছে আশেপাশে যে মশাগুলো আছে ওদের সাথে সে হবে, ফিউজ হবে, ওদের সাথে যখন যুক্ত হবে, তোমার ঘুমটাটা খুলো তো। আচ্ছা, ঠিক আছে। ওদের সাথে যখন যুক্ত হবে, তোমার নাম আদনান মনে হয় না? ও নাবিল, ঠিক আছে, বসো। তোমার আম্মা মনে ফোন দিচ্ছিল, ক্লাস 10-এ না? কি বললাম তাহলে, কি বলছিলাম, এই মশাগুলারে কি করবে, এই আশেপাশে যে মশাগুলো আছে ওই মশাগুলোর সাথে যখন যুক্ত হবে তখন ওই মশাগুলা মানে তখন হয়ে যাবে, আনরিপ্রোডাক্টিভ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন তাহলে আমার কি হইল, তাহলে আমার কয়েল ডেল ব্যবহার করতে হইল না, একদম মানে এই মশা যে নতুন যে স্পিসিস আবিষ্কার হয়েছে, এদের অ্যাফিনিটি হচ্ছে ওই প্রকৃতির যে মশা আছে ওই মশা, মানুষকে কামড়াবে না। তাহলে এটা সুবিধা, এবং এরা ছেড়ে দিছে, এদের ল্যাবের মধ্যে সংখ্যা বৃদ্ধি করেও হিউজ জামানটা করে ছেড়ে দিছে, ফলে ডেঙ্গুও হবে না, ম্যালেরিয়া ট্যালেরিয়া এগুলো খুব কম হবে। তাহলে এটা কিন্তু বায়োটেকনোলজি এখানে আসলো। এই যেখানে এটা বইয়ের মধ্যে নাই, কিন্তু এটা বাস্তবে হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, কত বুদ্ধি বেড়ে যাবে মানুষের, কত কিছু বেড়ে যাবে। তাহলে জিন প্রযুক্তি, এই জিনগত মডিফাই করে এটা করা হচ্ছে বিভিন্ন প্রকার। তোমাদের ক্লাস একটু পরে শুরু হবে। এনজাইমের প্রযুক্তি, এনজাইম কোনটা? বিভিন্ন এনজাইম, যেমন আমাদের এনজাইম তৈরি করার জন্য, ওষুধ তৈরি করার জন্য, পেপটাইড বন্ড, এগুলো লেখা আছে পড়বে। কৃষিক্ষেত্রে এটার ব্যবহার অনেক বেশি। কৃষিক্ষেত্রে ওই যে ব্যাসিলাস থুরিনজাইন্সিস, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া মাটির মধ্যে থাকে। তো এই ব্যাকটেরিয়ার মধ্যে এমন একটা প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনটা মানুষের জন্য ক্ষতিকর না, কিন্তু পোকামাকড়ের জন্য ক্ষতিকর, মানে পোকামাকড় তখন জমাতে পারে না। তো বিজ্ঞানীরা কী করছে, ওইখান থেকে জিন নিচ্ছে, যে জিনটা এই প্রোটিন তৈরি করে,
তৈরি করে এগুলা বেগুনের মধ্যে দিয়ে দিস, বেগুন অথবা বিভিন্ন সবজি শাকসবজির মধ্যে দিয়ে দিস। দেওয়ার পর কি হয়ে গেছে, তখন তখন ওই বেগুনের মধ্যে ওই প্রোটিন যখন তৈরি হয়েছে তখন এর মধ্যে কোনো পোকামাকড় আর কামড়াতে পারে নাই। তখন এক্ষেত্রে এবং এটা খাইলে মানুষের কোনো সমস্যা হবে না। কারণ কি, এটা আমাদের জন্য ক্ষতিকর না, কিন্তু পোকামাকড়ের জন্য এটা ওই প্রোটিনটা ক্ষতিকর। তো সেখান থেকে আমরা কি করতে পারি, সার ছাড়াই আমরা তৈরি করতে পারবো। নেক্সট আর সার প্রয়োগ করা লাগবে না। যেমন ইউরিয়া সার যে দেয়, এটা এখন আর মানুষ ওই যে ইউরিয়া সার ছিটাতে দেখে নাই, ক্ষেতের মধ্যে যে ইউরিয়া সার ছিটায়, এই ইউরিয়া সার ছিটার দরকার নেই। কি করবে, বিজ্ঞান এটা সিস্টেম করছে যে ইকোলাই নামক যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা জিন প্রবেশ করাইছে, নিফ জিন, নাম হচ্ছে নিফ জিন। এই নিফ জিনটা কি করছে, বাতাসের মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে, নাইট্রোজেন। তারা কি করে, বাতাসের নাইট্রোজেনগুলো নিয়ে মাটির মধ্যে রেখে দেয়, মাটির মধ্যে ফিক্সেশন করে। ফলে আমাকে ইউরিয়া সার আমরা কিসের জন্য দেই, নাইট্রোজেনের জন্য দেই। তাহলে আমাকে ইউরিয়া সার আর দিতে হবে না, কয়েকটা ব্যাকটেরিয়া দিয়ে দিলে ওরা সংখ্যা বৃদ্ধি করে, এরা ভালো একটা পরিবেশ রাখলে সুন্দর করে এরা হয়ে যায়। তাহলে খরচ মানে সুবিধা হইল, সাপও মূল্য লাঠিও ভালো না, সুবিধা। তাহলে এগুলো সব আসবে কৃষিক্ষেত্রে, এদের ব্যবহার আছে, শিল্পক্ষেত্রে অনেক ব্যবহার আছে। পরিবেশ রক্ষায় যেমন একবার সুন্দরবনে কি হয়ে গেল, একটা পানি তেলের ট্যাঙ্কি উল্টে গেছে, তখন অনেক জীবনের ক্ষতি হয়েছে, অনেক ইকোসিস্টেমের ঝামেলা হয়েছে, অনেক প্রাণী মারা গেছে। কিন্তু আমরা যদি করতে পারতাম, এখানে কিছু ব্যাকটেরিয়া দিয়ে দিলে ওরা এই তেলটাকে একদম কার্বন ডাইঅক্সাইড আকারে বের করে নিয়ে আসবে, তখন আর সমস্যা হবে না। কিছু ব্যাকটেরিয়া যদি ছাড়া যাইতো, করা যাইতো, তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো কিছু আছে, ওরা কি করে, কোথাও যদি তেল থাকে ওই তেলটাকে সে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস আকারে চলে যাবে। তো এই ক্ষেত্রে সুবিধা ছিল। যতটা বলতেছি ততটা কি সহজ? বাংলাদেশে এত টেকনোলজি আছে নাই, জনবল আছে নাই, তাহলে এরকম করতে পারতেছে না, যার জন্য এরকম আস্তে আস্তে হবে। ইট উইল টেক টাইম। কয়টা বাজে? 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে টিস্যু কালচার, তাহলে আরেকটা পার্ট হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচারের মধ্যে আমাদের বায়োটেকনোলজি এটা আসবে। আচ্ছা বসো। আচ্ছা, উদ্ভিদ টিস্যু কালচার, প্ল্যান্ট টিস্যু কালচার, এর মধ্যে আমরা কি বললাম, টিস্যু কালচারে ধাপগুলা পরে আসবেন, 9, 10 এটা পরে আসছেন, এইটা বলে লেখেন। তাহলে টিস্যু কালচারের ধাপসমূহ, চিত্র সহ বর্ণনা, এটা ক্লাস 9, 10 পড়া, না বোঝার কোনো কারণই নাই, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, তাহলে কবে আসবেন নেক্সটে? মঙ্গলবার এসে ওইটা পরীক্ষা দেবেন, জ্ঞান অনুধাবন, ওই চ্যাপ্টারে জ্ঞান অনুধাবন পরীক্ষা, টিস্যুর জ্ঞান অনুধাবন পরীক্ষা। আর এখন